একটা রাষ্ট্র ব্যবস্থা, সেই রাষ্ট্র ব্যবস্থার প্রতিষ্ঠানগুলো যদি ধ্বংস হয়ে যায় তাহলে কি রাষ্ট্র টিকে থাকতে পারে? আজকের বর্তমান ফ্যাসিবাদী শাসনের সবচেয়ে ভয়ঙ্কর দিক হচ্ছে সেই সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিচ্ছে, এবং এইটা আমাদের পুরো রাষ্ট্রের অস্তিত্বকে একটা ভয়াবহ হুমকির মুখে ছেড়েছে। পুরো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কর্তা ব্যক্তি হিসেবে যারা থাকেন তাদেরকে নানানভাবে অর্থ এবং লুটপাট দুর্নীতির প্রলোভনের মধ্যে রাখা হয়েছে, এবং সেই সব দুর্নীতির পাঁকের মধ্যে তারা এমনভাবে প্রবেশ করছেন যেখান থেকে আর বের হওয়ার তাদেরও কিন্তু কোনো রাস্তা নেই। একবার যে দুর্নীতি করে ফেলে সে তো আটকা পড়ে গেল, তারপর তাকে নিজেকে বাঁচানোর জন্যই এই রাষ্ট্রের যে বর্তমান দুর্নীতির গতি, রাষ্ট্রের যে বর্তমান ফ্যাসিবাদী গতি, এই যে শাসন, এটাকে টিকিয়ে রাখার নিজেকে নিজে অস্ত্রে পরিণত করতে পারে। কাজে এমন একটা প্রক্রিয়ার মধ্যে আমাদের ঢোকানো হয়েছে যে প্রক্রিয়ার মধ্যে আজকে রাষ্ট্র ব্যবস্থার যারা নানান অংশে পরিচালক শক্তি, সেটা যে কোনো প্রতিষ্ঠানে বলুন, তারা এমন ভাবে এই ফ্যাসিবাদী শাসন, লুণ্ঠন, দুর্নীতির সাথে যুক্ত হয়ে পড়েছেন যে এখন নিজেদের যান বাঁচানোর জন্যই তারা এই ফ্যাসিবাদী শাসনটাকে টিকিয়ে রাখার জন্য তাদের সর্বাত্মক শক্তি নিয়োজিত করছে। এটার ফলে সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, এবং এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাওয়া মানে রাষ্ট্রের অস্তিত্ব হুমকিগ্রস্ত হওয়া, এবং এই রাষ্ট্র নিজের রাজনৈতিক এই ফ্যাসিবাদী শাসনটাকে টিকিয়ে রাখার জন্য, তার পক্ষে সম্মতি আদায় করার জন্য এমন ঘৃণা বিদ্বেষ ছড়াচ্ছে এবং এমন বিভাজন সৃষ্টি করছে যে আমাদের জাতি, আমাদের এই জনগোষ্ঠী এবং এই রাষ্ট্র যায় যে জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ রাখার কথা, সেই ঐক্যবদ্ধ থাকা কঠিন হয়ে পড়ে। আমরা মনে রাখতে হবে এমন একটা আন্তর্জাতিক ভূ রাজনৈতিক যেভাবে সে বিভাজন সৃষ্টি করছে এবং যেভাবে নির্বাচন সহ সমস্ত গণতান্ত্রিক প্রক্রিয়াকে নির্বাসনে পাঠিয়েছে, তাতে বাংলাদেশ এই আন্তর্জাতিক পরিস্থিতি থেকে ন্যূনতম সুবিধা নিতে পারবে না, বরং অচিরেই আন্তর্জাতিক নানান প্রভাব বিস্তারের প্রতিদ্বন্দ্বিতার লীলাক্ষেত্রে পরিণত হবে, এবং আমাদের যে ইতিমধ্যে যে বিভাজনের সৃষ্টি, সেটা আমাদেরকে আরো বিপজ্জনক খাদের দিকে নেবে। কাজে আমি বলবো যে আজকের এই ফ্যাসিবাদী শাসন, স্বৈরাচারী শাসন, এটা যেমন অতীতের ধারাবাহিকতা, অতীতের শাসনগুলোর সাথে অনেক মিল আছে, তেমনি এর অনেক নতুন দিক আছে, এর প্রভাবেরও অনেক নতুন দিক আছে, এবং সেই সব বিষয় নিয়ে সামগ্রিকভাবে আমাদেরকে আজকে নতুন করে ভাবতে হবে। আপনারা এখানে আজকে তরুণরা একত্রিত হয়েছেন প্রধানত, এবং যুব ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা আজকে যে একত্রিত হচ্ছেন, মৌলানা ভাসানীকে স্মরণ করছেন, আমি মনে করি এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। সেই তাৎপর্যের ব্যাপারে আপনাদের আরো একটি কথা বলতে চাই। ইতিহাস অতীত নয়, মানে ইতিহাস অতীতের বিষয় নয়, অতীত হয়ে যাওয়া ব্যাপার নয়। আবার অতীত মাত্রই কিন্তু ইতিহাস নয়, অতীত আমাদের কাছে ইতিহাস হয়ে ধরা দেয়। কারণ ইতিহাস হচ্ছে তাই যেটা আমাদের বর্তমানে প্রয়োজন পড়ে। আমরা যখন বর্তমানের বিপদে পড়ি, তখন আমরা কোথার দিকে যাব, কোন দিকে যাব, কি দিশায় যাব, আমরা অতীতের দিকে তাকাই। অতীত থেকে আমরা কি নিতে পারি, কোন অতীত আমাকে সামনের দিকে দিশা দেয়। আমরা আজকের এই যে কাছ থেকে ছাড়া অন্য কারো কাছ থেকে এখন দিশা পাওয়া যাচ্ছে না। মৌলানা ভাসানী আমাদেরকে দিশা দিচ্ছে এই মুহূর্তে কিভাবে লড়তে হবে, লড়াই করতে গেলে কারা শক্তি হবে, মৌলানা ভাসানীর কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। এমন একজন মানুষ, সাইফুল ভাই এটা ঠিকই বলেছেন, যে এই জনপদ, এই মাটি এরকম একজন মানুষকে তৈরি করেছে। 65 বছর উপরে যার রাজনীতির বয়সকাল, জন্মেছেন মতান্তরে 1880 কিংবা 85। এই যে দেওবন্দে গিয়েছেন, 2 বছর সেখানে শিক্ষা লাভ করেছেন, সেই শিক্ষার কিন্তু রাজনৈতিক শিক্ষা ছিল। দেওবন্দের ধর্মীয় শিক্ষা হতো, কিন্তু দেওবন্দের যারা শিক্ষক ছিলেন তাদের চিন্তা ছিল যে এটা এই যে সাম্রাজ্যবাদ, ব্রিটিশ সাম্রাজ্যবাদ এই দেশ দখল করে আছে, এই দখলীকৃত দেশ থেকে মুক্ত না করলে ইমানি দায়িত্ব পুরো হবে না। কাজেই সেই দেওবন্দি শিক্ষা যে প্রধান সাম্রাজ্যবাদ বিরোধিতা, তার রাজনৈতিক দিক,
মৌলানা ভাসানী সেই শিক্ষা নিজের মধ্যে নিয়েছিলেন, ফিরে এসেছেন লড়াই করার জন্য। এবং তিনি দেখেছেন যে মজলুমের জন্য লড়াই করাটাই তার প্রধান দায়িত্ব। সেটা একদিকে ধর্মীয় দায়িত্ব, তেমনি তিনি যে শ্রেণী থেকে উঠে এসেছেন, তিনি দেখেছেন দুর্ভিক্ষে কিভাবে নানা ধরনের অসুখে গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যায়। সেই যে গরিবের যাতনা, যারা সম্পদ তৈরি করে তারা এভাবে মৃত্যুর মুখে পড়ে, অথচ অল্প কিছু লোক দুর্ভিক্ষ হোক আর নানা ধরনের দুর্যোগ হোক, সেখান থেকে তারা ঠিকই পার পেয়ে যায় অর্থের বলে। সেই অর্থ তাদের নিজেদের তৈরি করা নয়, সেই অর্থের যারা উৎপাদক তারা সবসময় থেকে বঞ্চিত হয়। কি জনগণের জন্য যে স্বার্থ, সেটা মুখ্য প্রশ্ন। দল এটা আছে, এটা নতুন করে গড়বে, আমাকে ভাঙতেও পারে। যদি লড়াইয়ের মূল ভিত ঠিক থাকে, ভিত হচ্ছে জনগণ, ভিত হচ্ছে নিপীড়িত মানুষ, ভিত হচ্ছে তাদের মুক্তির প্রশ্ন, তাহলে সেই দল নতুন নতুন রূপ নিতে পারে এবং সেই সংগ্রাম বেগবান হতে পারে এবং সমস্ত পর্যায়ে সাফল্য অর্জন করতে পারে। এমনকি ৭০-এর নির্বাচনেও মৌলানা ভাসানী সফল, কেননা তিনি যেমন আসামে মুসলিম লীগকে ক্ষমতায় নিয়েছেন, যেমন ৫৪ সালে যুক্তফ্রন্টকে ক্ষমতায় নিয়েছেন, ৭০ সালেও বলা চলে যে এই যে আওয়ামী লীগ একক নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল, তার পেছনে মৌলানা ভাসানীর ভূমিকা আছে। কাজেই সফল নেতৃত্বের দিক থেকে মৌলানা ভাসানীকে বলা চলে তিনি রাজনৈতিক ক্ষমতায় নেওয়ার ক্ষেত্রে সফল। নিজে গণতন্ত্রের নতুন ধারণা সামনে এনেছিলেন, যে ক্ষমতায় গিয়েও ক্ষমতার যে জবাবদিহিতার জায়গা রক্ষা করতে হয়, নিজের দলকেও যে জবাবদিহিতার মধ্যে জায়গা রাখতে হয়, সেটা মৌলানা ভাসানী রেখেছিলেন। গণতন্ত্রের পক্ষে কথা বলেছিলেন বলে ৭২ সালে বলেছিলেন জনপ্রতিনিধিত্বশীল এই সংসদ গঠন করতে হবে, নতুন সংবিধান প্রণয়ন করতে হলে এটা ৭০ সালের নির্বাচন দিয়ে হবে না। মাঝখানে যে ৭১ সাল হয়েছে, সেই ৭১ সালে মানুষের চৈতন্য যে বিপুলভাবে বদলে গেছে, সেটা ৭২ সালে এসে সেই প্রত্যেকটি মানুষের যে নতুন চেতনা, তার প্রতিফলন ঘটাতে হবে সংসদে এবং সেখান থেকেই সংবিধান প্রণয়ন করতে হবে। সেটা শোনা হয়নি, কিন্তু মৌলানা ভাসানী যে কত সঠিক ছিলেন সেটা আজকে আমরা বুঝতে পারি। ওই যে সংবিধান, যেখানে মানুষকে অধিকারের কথা কিছু বলা হয়েছে, কিন্তু আরেক হাতে সবগুলি কেড়ে নেওয়া হয়েছে। ক্ষমতার যে একটা ভয়াবহ কেন্দ্রীভূত চেহারা তৈরি করা হয়েছে, ক্ষমতাকে সোজা কথা একটা জমিদারিতে পরিণত করা হয়েছে। আজকে তার পরিণতি আমরা ভোগ করছি। ৫০ বছর পরে এসে বাংলাদেশ একটা ফ্যাসিবাদী শাসনের মধ্যে আছে এবং এই শাসনকে তারা সাংবিধানিকভাবে আইনের মাধ্যমে কায়েম করতে সক্ষম হচ্ছে। মজলুম হচ্ছে সকল দিক থেকে যারা নিপীড়িত হন, যে যেখানে নিপীড়িত, যে পরিচয় নিপীড়িত, যে জীবন যাপনের পদ্ধতিতে নিপীড়িত, তাকে সেইখানে নিপীড়িত ভাবতে হবে, নিপীড়িতের পক্ষে দাঁড়াতে হবে। আমরা আশা করি, আমিও রাজনৈতিক লড়াই করছি গত ৩০ বছর ধরে। আজকে আপনারা যারা রাজনৈতিক সংগ্রামে যুক্ত হয়েছেন, বিশেষভাবে যারা তরুণরা যুক্ত হয়েছেন, আমি আশা করি আপনারা গভীরভাবে এই দেশ নিয়ে ভাববেন এবং এই দুটো বিষয়ের উপর দাঁড়াবেন যে মজলুম কারা। মজলুম যেখানে আছে, সৃষ্টিকর্তা যদি আরেকজনকে অন্য পরিচয় রাখেন এবং তার খাদ্যের যোগান দিতে পারেন, আমি কে তাকে খাদ্য থেকে বঞ্চিত করার, আমি কে তার জীবন নিয়ে নেওয়ার। ফলে অন্য ধর্মীয় পরিচয় হোক, অন্য জাতীয় পরিচয় হোক, মানুষ যিনি, যাকে আশরাফুল মখলুকাত বলা হচ্ছে, তিনি তাকে যদি সৃষ্টিকর্তা তার ভরণ পোষণ এবং তার হক আদায় করতে পারেন, তাহলে তার ক্ষেত্রে আমাদের কি ভূমিকা নেওয়া উচিত। যখন এই দেশে হিন্দুদের উপর অত্যাচার করা হয়েছে, মৌলানা ভাসানী বলেছেন হিন্দু কেটে এরা ইসলাম রক্ষা করতে চায়, ইসলামের এর চাইতে বড় অপমান আর কিছু হতে পারে না। ফলে এই যে সকলকে রক্ষা করে লড়াই, প্রত্যেকটি স্তরের নিপীড়িতের পক্ষে দাঁড়ানো, এইটা হচ্ছে আজকে আমাদের প্রধান লড়াইয়ের জায়গা। আর বর্তমান সরকার নানা ধরনের রাজনৈতিক বলচাল, বিশেষত সাম্প্রদায়িকতার কার্ড তো তারা খেলেই যাচ্ছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এমন ভাবে খেলছে যে এই দেশকে তারা একটা জঙ্গিবাদে পরিণত করে ছাড়বে মনে হচ্ছে। কাজেই আমাদেরকে সতর্ক থাকতে হবে। সরকারের ট্র্যাপে পা দেওয়া মানে হচ্ছে, ফাঁদে পা দেওয়া মানে হচ্ছে যে জঙ্গি পরিণতির দিকে বাংলাদেশকে ঠেলা হচ্ছে, এই দিকে আমরা বাংলাদেশকে ঠেলতে দিতে পারি না। আপনাদের তরুণদের হাতেই বাংলাদেশ,
আপনারা বাংলাদেশ, ওই যে বললাম কোন উত্তরাধিকারকে আমরা ধারণ করব, মৌলানা ভাসানী সেই উত্তরাধিকারকে, যে এই দেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, বাঙালি, আদিবাসী প্রত্যেকের মর্যাদা রক্ষা করা হচ্ছে আমাদের মুক্তি সংগ্রামের অঙ্গীকার, আমাদের নাগরিকদের অঙ্গীকার। যারা বেইমানি করবে, বিশেষত বর্তমান সরকার, তাদেরকে জবাব দিতে হবে। জনগণই আর সেই সমুচিত জবাব দিবে, এবং সেই সমুচিত জবাবের আমাদের যদি কোনো প্রেরণা খুঁজতে হয়, আবারও যাব মৌলানা ভাসানীর কাছে, যিনি ওই দেওবন্দ থেকে শুরু করে এই ফারাক্কা লং মার্চ পর্যন্ত তার 65 বছরের জীবনে বিভিন্ন দল ভেঙেছেন, গড়েছেন, কিন্তু তার মূল বিবেচনা ছিল মানুষের ন্যায়, মানুষের অধিকার প্রতিষ্ঠা করা, গণতন্ত্রের অধিকার প্রতিষ্ঠা করা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, মর্যাদা প্রতিষ্ঠা করা। সেই লড়াইয়ের প্রেরণা যদি আজকে থাকি, আমাদের সামনে কর্তব্য, আমাদের নেতৃবৃন্দরা বলে দিয়েছেন, ফ্যাসিবাদের পতন ঘটাও এবং দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থার সূচনা করো। আমরা বলি, অনেকে বলে এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবি, এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবি, এবং গণতন্ত্র তারপর থেকে শুরু হবে। এই জায়গাটা আমাদের করা দরকার। আমরা ফ্যাসিবাদের বদলে ফ্যাসিবাদ চাই না। ফ্যাসিবাদের বদলে ফ্যাসিবাদ মানে কি? মানে হচ্ছে এক ফ্যাসিবাদ চলে যাবে, ব্যক্তি তো চলে গেল, ব্যবস্থাটা থেকে গেল। তাহলে যিনি আসবেন ক্ষমতায় তিনিও ফ্যাসিবাদই চালাবেন, কারণ একটা ফ্যাসিবাদী ব্যবস্থার উপরেই বর্তমান সরকার দাঁড়িয়ে আছে। এটা কেবল ব্যক্তির ফ্যাসিবাদ নয়, ব্যবস্থারও ফ্যাসিবাদ। কাজে এই ফ্যাসিবাদের পতন এবং এই ব্যবস্থার পতন আমাদের একই সূত্রে গঠিত, এবং দুই মিলে এক দফা, এই এক দফার সংগ্রামে আপনারা ঐক্যবদ্ধ হবেন। মৌলানা ভাসানী তার কর্মময় জীবন থেকে আমাদেরকে দিশা দিবেন, এই আশাবাদ রেখে, তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা রেখে